আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের নতুন একটি ক্লাস, নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যদিও এটা থিওরিটিক্যাল, এখানে কোনো ম্যাথমেটিক্স নেই, এখানে এ প্লাস পাওয়াটা কিন্তু একটু কঠিন। সুতরাং যদি কনসেপ্টগুলো ভালোভাবে জানা না থাকে তাহলে কিন্তু এখানে এ প্লাস পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। অর্থাৎ তোমাকে কনসেপ্টগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। আজকের এই প্রথম ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বলাই তো হয়নি কি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ। যারা ব্যবসা শিক্ষা শাখায় পড়াশোনা করছি তাদের জন্য কিন্তু এই সাবজেক্টে অত্যন্ত অনেক জ্ঞান অর্জন করতে হবে। তো প্রথমে ব্যবসা উদ্যোগ থেকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপনা চ্যাপ্টার। অর্থাৎ এটা হচ্ছে অষ্টম অধ্যায়। অর্থাৎ আমি কেন এলোমেলো ভাবে এগুলো শিখাচ্ছি তার কারণটা জানতে মন চায় না? তার কারণটা হচ্ছে যে আমি এলোমেলো ভাবেই শিখাই। যেটা সহজ, যেটা শিখলে ভালো হবে, যেটা শিখলে জ্ঞান অর্জন এবং খুব দ্রুত শিখতে পারবো, সেই বিষয়গুলো আমি আগে শিখাই। তারপর আস্তে 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 কঠিনে যাই। আমি আগে একবার বলেছি কেন আমি সহজ জিনিসগুলো আগে শিখবো, কেন আমি কঠিন জিনিসগুলো পরে শিখবো। ওকে, কথা না বাড়িয়ে ব্যবস্থাপনা চ্যাপ্টার থেকে প্রথমে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপনা ধারণা। ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি এক্স্যাক্টলি? ব্যবস্থাপনা হচ্ছে তোমার একটা দলগত প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া বলা চলে। ব্যবস্থাপনাকে আমরা যদি সুন্দরভাবে বলি, পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের কাজকে কি ব্যবস্থাপনা বলে। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক কাজের প্রক্রিয়াকে কি বলে? ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনাকে যদি আমি ভাঙি, একটু খেয়াল করতে হবে ব্যবস্থাপনার ইংরেজি মানেটা কি সেটা আমাদের জানতে হবে। ব্যবস্থাপনা ইংরেজি মানেটা হচ্ছে ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট, যেটার বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। ম্যানেজমেন্টকে যদি আমি ভাঙি সেটা হবে ম্যানেজ, তারপর হবে ম্যান, তারপর হচ্ছে টি। তিনটা অর্থে ভাঙা যাচ্ছে। ম্যানেজ মানে পরিচালনা করা, ম্যান মানে হচ্ছে মানুষ বা মানুষ সমূহ, টি হচ্ছে টিতে এখানে যে জিনিসটা বলছে ট্যাক্টফুলি হবে। সো এটা হচ্ছে কৌশলে, অর্থাৎ ম্যানেজ ম্যান আর হচ্ছে ট্যাক্টফুলি। এর অর্থ হচ্ছে মানুষকে কৌশলে পরিচালিত করা বা মানুষকে কৌশলে মানুষের কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট। ওকে, এখন ম্যানেজমেন্টের জনক কে? ম্যানেজমেন্টের জনক কিন্তু দুইজন। তোমাদের এমসিকিউ পরীক্ষা আসবে, সো বি কেয়ারফুল, ওই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ম্যানেজমেন্টের জনক হচ্ছে দুইজন। তবে যদি বলা থাকে ম্যানেজমেন্টের জনককে তাহলে বলতে হবে হেনরি ফেল। যদি বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জনককে, হেনরি ফেল। আর যদি বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে তাহলে বলতে হবে এফ.ডব্লিউ. টেইলর, অর্থাৎ ফ্রেডরিক উইসলো টেইলর। অর্থাৎ ব্যবস্থাপনার দুইজন জনক প্যাচ লাগানো যাবে না, একজন হচ্ছে বৈজ্ঞানিক, একজন হচ্ছে আধুনিক বা জনক। অর্থাৎ ব্যবস্থাপনার 14টা নীতির জন্য হেনরি ফেল বিখ্যাত, আর ব্যবস্থাপনার বৈজ্ঞানিক যে 4টা নীতি আছে সেটার জন্য এফ.ডব্লিউ. টেইলর বিখ্যাত। সো ব্যবস্থাপনা যদি আমি ছোট্ট করে বলি, ব্যবস্থাপনা হচ্ছে এমন একটা দলগত প্রক্রিয়া যেখানে অনেকগুলো কাজ থাকবে। সেই কাজগুলো সিরিয়াল ভাবে মানে ধারাবাহিক ভাবে আমাকে সম্পন্ন করতে হবে। যার একটাই লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে পূর্ব নির্ধারিত একটা লক্ষ্য থাকবে, পূর্ব নির্ধারিত একটা গোল থাকবে, সেটা কি করতে হবে? অর্জন করতে হবে। এই পুরো প্রসেসটাই হচ্ছে ব্যবস্থাপনা। ওকে, এখন আসি ব্যবস্থাপনার কাজ নিয়ে। ওকে ফাইন, ব্যবস্থাপনার কাজ কি, ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার দলগত প্রক্রিয়াগুলো কি কি, সেটা হচ্ছে ব্যবস্থাপনার কাজ হচ্ছে 7টি। ওকে ফাইন, আমি লিখছি 7টি। ফার্স্ট হচ্ছে কি? পরিকল্পনা। ওকে, ফার্স্ট হচ্ছে পরিকল্পনা। তারপর হচ্ছে কি? সংগঠন। তারপর হচ্ছে কি তোমার যেটা বলা হয় কর্মী সংস্থান, কর্মী সংস্থান। এরপরে হচ্ছে তোমার নির্দেশনা, নির্দেশনা। ওকে, এরপরে হচ্ছে তোমার প্রেষণা, এরপরে হচ্ছে তোমার সমন্বয় সাধন, এরপর হচ্ছে তোমার লাস্ট, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ এই 7টা কাজ, অর্থাৎ ব্যবস্থাপনার কাজ হচ্ছে এই 7টি, সিকোয়েন্স ভাবে করতে হয়।
কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। পরিকল্পনা, এই পরিকল্পনা স্টেজে আমি যখন ব্যবস্থাপনার প্রথম কাজ দাঁড় করাবো, অর্থাৎ পরিকল্পনাকে ব্যবস্থাপনার দরজা বলা হয়, যেখান দিয়ে আমি প্রবেশ করব। অর্থাৎ পরিকল্পনা আমি কি করব? চিন্তা করব, একটা নোট নিব, একটা কলম নিব, তারপর লিখব কোথায় বিজনেসটা স্টার্ট করব, কখন করব, কিভাবে করব, কত টাকায় করব। এই জিনিসটাই হচ্ছে পরিকল্পনা। তা আমরা কোথায় যাওয়ার আগে চিন্তা করি না কত টাকা লাগবে, কোথায় যাব, কখন যাব, সেটা একটা পরিকল্পনা। সো বিজনেসের ক্ষেত্র বা ব্যবস্থাপনার প্রথম কাজটাই কিন্তু পরিকল্পনা। পরিকল্পনা কিন্তু প্রতিটি কাজের অর্ধেক শেষ করে দেয়। অর্থাৎ কোনো কিছু প্ল্যানিং করা থাকলে সেই জিনিসটা কিন্তু খুব স্মুথ ভাবে শেষ হয়। আর যদি প্ল্যানিং করা না থাকে, কাজটা শেষ হতে কিন্তু অনেকটা সময় লাগে। তার মানে পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে কিভাবে করব, কখন করব, কিভাবে করলে ভালো হবে, মানে কোথায় করলে ভালো হবে, এই জিনিসগুলোর প্রসেসটা হচ্ছে পরিকল্পনা। আমি পরিকল্পনা অনেকগুলো অপশন সিলেক্ট করব। যেরকম ধরো পরিকল্পনা বলতে আমি এরকম বুঝাই যে আমি ট্যুরে যাব, বেসিক্যালি ট্যুরে যাব। এখন ট্যুরের জন্য আমি সিলেক্ট করলাম কক্সবাজার যাব, সিলেট যাব, বান্দরবান যাব, রাঙামাটি যাব। এখন এতগুলো জায়গার মধ্যে আমাকে চুজ করতে হবে বেস্ট, যে আমি কম খরচে এবং বা কোথায় গেলে আমার জন্য বেটার হবে। এখন এতগুলো প্রসেস থেকে যখন একটা চয়েস করবো যে না আমি কক্সবাজারই যাব, ওইটাই হচ্ছে আমার জন্য পরিকল্পনার একটা প্রসেস প্রক্রিয়া। অর্থাৎ পরিকল্পনা কি? চিন্তা ভাবনা, মনন চিন্তা প্রক্রিয়া বলা হয়। ওকে, পরিকল্পনা আমরা বুঝলাম। এখন হচ্ছে সংগঠন। সো সংগঠন কি? সংগঠন হচ্ছে পরিকল্পনা অনুযায়ী যখন আমি কাজটা স্টার্ট করব, তখন আমার বিজনেসকে কি করব, অর্গানাইজেশনটাকে আমি কি করব, আমি ভাগ করে দিব যে এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা মার্কেটিং ডিপার্টমেন্ট, এটা অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট, এটা প্রোডাকশন ডিপার্টমেন্ট, এটা হচ্ছে তোমার বলা যায় কি সেলস ডিপার্টমেন্ট। এই যে আমি ডিপার্টমেন্ট গুলো ভাগ করতেছি সেটা হচ্ছে সংগঠনে। এবং ডিপার্টমেন্টে ভাগ করে দিবা এবং প্রতিটা ডিপার্টমেন্টে যোগ্য কর্মী এবং যোগ্য যে হেড মানে বিভাগীয় প্রধান, তাকে আমি কি করব, ডিভাইড করে দিব। যে বলবা আপনি এই কাজের জন্য এই ডিপার্টমেন্টে থাকেন, এই কাজের জন্য আপনি এই ডিপার্টমেন্টে থাকেন। এটা হচ্ছে সংগঠন। অর্থাৎ সংগঠন যদি আমি বলি সুন্দর করে, তাহলে বলতে হবে সংগঠন বলতে আমরা বুঝি যে তোমার বিভাগ অনুযায়ী কাজকে ভাগ করে দেওয়া, যোগ্য ব্যক্তিকে কাজটা ভাগ করে দেওয়া, সেটি হচ্ছে সংগঠনের মূল প্রক্রিয়া বা মূল ব্যাখ্যা। এরপর আসি কর্মী সংস্থান। এখন আমি যে ডিপার্টমেন্টগুলো ভাগ করে দিচ্ছি, সেই ডিপার্টমেন্টে কি লাগবে? লোক লাগবে। প্রোডাকশন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, সেলস, এখানে তো প্রতি একজন করে আমি কি করছি? হেড করে দিছি, মানে প্রদান করে দিছি। এখন ওইখানে লোক লাগবে না, সেই লোকগুলো নিয়োগ দিতে হবে কর্মী সংস্থানের মাধ্যমে। কর্মী সংস্থানে আমি দুইভাবে লোক নিয়োগ দিতে পারি। যদি আমার বিজনেসটা স্টার্টিং হয়, যে আমি বিজনেসটা এখন শুরু করছি, তাহলে আমাকে বাইরে থেকে লোক নিতে হবে, কারণ আমার ভিতরে তো লোক নেই। আর যদি আমার বিজনেসটা অনেক বছর হয়, তাহলে আমি চাইলে আমার বিজনেসের ভিতর থেকে আমি কি করতে পারি? কর্মী নিয়োগ দিতে পারি, আবার বাইরে থেকেও দিতে পারি। ভিতর থেকে কি হবে? যারা রিটায়ার্ড হবে, যারা চলে যাবে, তাদের জায়গায় ছোট পদ থেকে উপরের পদে প্রমোশন দিব। আর নিচের যে পোস্টগুলো খালি হবে, তার জন্য আমি বাইরে থেকে কর্মী নিয়ে আসবো। এই বিষয়টা হচ্ছে কি? কর্মী সংস্থান। অর্থাৎ কর্মী সংস্থান বলতে আমরা বুঝি কর্মী কি যাচাই বাছাই করে, কর্মী নির্বাচন করে কর্মী নিয়োগ দেওয়াটাই হচ্ছে কর্মী সংস্থান। রাইট? ওকে। এরপর হচ্ছে নির্দেশনা। এই যে কর্মীদের আনলাম, কর্মীদের কিভাবে কাজ করতে হবে, এটার তো একটা নির্দেশনা দিতে হবে। এই নির্দেশনা কে দিবে? নেতা। তাহলে কর্মীদের মধ্যে কি থাকবে? একজন লিডার থাকবে, যে কিনা কর্মীদের কি দিবে? একটু ওয়েট। কর্মীদের কাজের জন্য ডিরেকশন দিবে, কিভাবে এভাবে কাজটা করলে ভালো হয়, ওভাবে কাজটা করলে ভালো হয়। অর্থাৎ এই নির্দেশনা পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেতা। অর্থাৎ নেতা যদি ভালো হয়, নির্দেশনা ভালো হবে। নেতা যদি স্বৈরতান্ত্রিক হয়, তাহলে কিন্তু নির্দেশনার 12টা বেজে যাবে। অর্থাৎ নির্দেশনা পার্টটা হচ্ছে নেতার উপর ডিপেন্ড করে যে ব্যবস্থাপনা প্রক্রিয়া কতটা ইফেক্টিভ এবং কতটা ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে যাবে। এরপর হচ্ছে প্রেরণা। এখন নির্দেশনা দেওয়ার পর কর্মীরা কাজ করতেছে না, কর্মীদের মধ্যে প্রবলেম, কর্মীরা দিনে দিনে কি তাদের মানে মনোযোগ হারিয়ে ফেলতেছে। তো এতে কি করতে হবে? কর্মীদের কি দিতে হবে? প্রেরণা দিতে হবে। প্রেরণা কি ভাই? প্রেরণা হচ্ছে ধরো একজন মানুষের বেতন, সে শুধু বেতনই পায়, তাহলে কিন্তু সে মানুষটা কি করবে না, বেশি দিন ওই কোম্পানিতে থাকবে না। তাকে বেতনের পাশাপাশি বোনাস দিতে হবে, মহার্ঘ ভাতা দিতে হবে, চিকিৎসা ভাতা দিতে হবে,
যাতায়াত ভাতা দিতে হবে, এগুলো হচ্ছে আর্থিক প্রেষণা, যেগুলো আমি টাকার অঙ্ক দিয়ে তারপর ওভার টাইম দিতে হবে, রাইট? এটা হচ্ছে প্রেষণা। তখন কিন্তু কর্মী অনেক ভালো কাজ করবে, কারণ কর্মী চিন্তা করবে আমি তো এখানে জব করে অনেক কিছু পাচ্ছি। তখন কি প্রেষণা অর্থ হচ্ছে যে কি কর্মীদেরকে সামথিং মানে কিছু আর্থিক প্রণোদনা বা অনার্থিক প্রণোদনা দিয়ে কর্মীদের কাছ থেকে অনেক কাজ আদায় করে নেওয়ার প্রসেসটাই হচ্ছে প্রেষণা। এখন অনার্থিকের মধ্যে কোনটা আসতে পারে? অনার্থিক প্রেষণা হচ্ছে প্রশংসা। পৃথিবীতে সবচাইতে বেস্ট প্রেষণাটা হচ্ছে প্রশংসা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কর্মী প্রশংসার পাগল। সুতরাং অর্গানাইজেশনে হোক বা যে কোনো সেক্টরই হোক, কেউ যদি কাউকে প্রশংসা করে যে তুমি অনেক ভালো কাজ করতে পারো, তুমি যতটুকু কাজ করো অনেক ভালো কাজ করো, এই বিষয়গুলো হচ্ছে প্রশংসা। আর এই প্রশংসার কারণে একটা কর্মী বা একটা মানুষ ওই কাজটা আরো বাড়িয়ে করবে। সুতরাং প্রশংসাটা কি করতে হবে? ব্যবস্থাপনায় সবচাইতে বেশি জোর দিতে হবে। এরপর হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধনটা হচ্ছে কি উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত। উপর লেভেল বলতে উপরে বোর্ড অফ ডিরেক্টর আছে, তারপর ম্যানেজাররা আছে, সুপারভাইজার আছে, তারপর তোমার কর্মীরা আছে, ফোরম্যান আছে। এই যে প্রসেস, এই প্রসেসটা পর্যন্ত কি থাকতে হবে? যোগাযোগটা ভালো থাকতে হবে। যা আমি একটা ফোরম্যানের যদি সমস্যা থাকে সেটা কি করতে হবে? বোর্ড অফ ডিরেক্টর পর্যন্ত যেতে হবে। আবার বোর্ড অফ ডিরেক্টর একটা যোগাযোগের জন্য বলবে যে এদের সাথে যোগাযোগ করার জন্য, এটার একটা প্রসেস মেনটেন থাকতে হবে। অর্থাৎ যোগাযোগ যাতে ভালো হয় সেটা হচ্ছে সমন্বয় সাধন। আর সমন্বয় সাধন হচ্ছে প্রতিটা সেক্টর ভালোভাবে চলছে কিনা সেটাও সমন্বয় সাধন। অর্থাৎ সমন্বয় সাধন যোগাযোগ এবং পূর্ববর্তী যে ধাপগুলো আছে এগুলো ঠিকভাবে চলছে কিনা, ঠিকভাবে চলছে না মানে একটার সাথে একটা কানেক্টিভিটি আছে কিনা, সেটাও তোমার সমন্বয় সাধন। এখন হচ্ছে লাস্ট পার্ট কি? নিয়ন্ত্রণ। সো নিয়ন্ত্রণ হচ্ছে যে আমি যে পরিকল্পনা করলাম, এই পরিকল্পনা অনুযায়ী সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এগুলোকে ঠিক মতো হয়েছে কিনা, আমি যে পরিকল্পনা করলাম বছর শেষে আমার সেই উদ্দেশ্যটা অর্জিত হয়েছে কিনা, এই বিষয়টা হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ নিয়ন্ত্রণে এসে আমি জাজ করব আমার কি করা দরকার ছিল আর আমি কি করলাম। এখন আমি ছোটখাটো একটা বিষয় দিয়ে আমি বুঝাই, সেটা হচ্ছে আমার ঘুমানো দরকার 8 ঘন্টা, সেটা হচ্ছে পরিকল্পনা আমি করলাম। এখন আমি যদি 6 ঘন্টা ঘুমাই, কেন 2 ঘন্টা কম ঘুমাইলাম, সেই কারণটা আমাকে বের করতে হবে এবং কারণটা বের করে আমাকে অ্যাকশনে যেতে হবে। অর্থাৎ 2 ঘন্টা কম ঘুমিয়েছি, সেটা যাতে ফিউচার আর না হয় সেই ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আবার প্ল্যানিং করব। আর যদি আমি 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা ঘুমাই, মানে আমি ঘুমের ক্ষেত্রে কিন্তু আসলে কম বেশি হওয়াটা ঠিক না, তারপর ঘুম দিয়ে বুঝাচ্ছি, তখন কিন্তু আমার আদর্শ আমি চিন্তা করলাম 8 ঘন্টা ঘুমাবো, 10 ঘন্টা বেশি ঘুমাইছি, তার মানে ভালো, এখন আর কোনো কারেক্টিভ মেজারে যাওয়া লাগবে না। তার মানে যেটা বুঝাচ্ছি, অর্থাৎ তোমার যদি টার্গেট থাকে 10টা প্রোডাক্ট আজকে প্রডিউস করবা, এখন তুমি যদি 6টা করো, 4টা কেন করতে পারলো না? এটাই হচ্ছে নিয়ন্ত্রণে গিয়ে তোমাকে ব্যাখ্যা দিতে হবে, সংশোধনী ব্যবস্থা নিতে হবে। আর যদি 10টা প্রোডাক্টের জায়গায় 14টা করো তাহলে ভালো, তখন কোম্পানির ব্যবস্থাপনা প্রক্রিয়াটা আসলে বেটার একটা পর্যায়ে যাবে। অর্থাৎ আজকের ক্লাসে আমি আসলে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার জনক এবং ব্যবস্থাপনার কাজ, ব্যবস্থাপনার চক্র, এই বিষয়গুলো আশা করছি বুঝাতে পেরেছি। তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলো সিকোয়েন্স ভাবে দেখবে। যদি না দেখো তাহলে কিন্তু কোনো ক্লাসের সাথে কোনো ক্লাসের লিঙ্ক পাবে না, কারণ আমি আজকে যেখানে শেষ করেছি তারপর থেকে ব্যবস্থাপনার পরবর্তী বিষয়গুলো ক্লাসে আলোচনা করব। সুতরাং একটা বিষয় তোমাদের মিস দেওয়া যাবে না। সুতরাং ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ও ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করবে, আর তোমার বন্ধুদের কাছে মেসেজটা পৌঁছে দাও। তোমার বন্ধুরা যত পাবে, যত দেখতে পাবে, তত উপকৃত হবে। তোমার জন্য দোয়া হবে, আমার জন্য দোয়া হবে। সুতরাং আর কিছু বলতে চাচ্ছি না, ক্লাসগুলো কিন্তু রেগুলার করতে হবে যদি তোমার টার্গেট থাকে যে উই হ্যাভ টু গেইন এ প্লাস। আল্লাহ হাফেজ।